ক্লাস 12 সেমিস্টার 4 তোমরা দেখো তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে প্রত্যেকটা যে পেজ সলভ করছি তোমরা জানো এখন এসি 74 এই পেজের পার্ট এ আলোচনা হয়ে গেছে, পার্ট বি আলোচনা হয়ে গেছে, পার্ট সি এখন আলোচনা করব। এর জন্য তোমরা জানো যে তোমাদের এই যে নতুন সিলেবাসের প্রকাশিত প্রত্যেকটি বই আমার হাতের সামনে আছে। তোমরা যারা অলরেডি আমার চ্যানেলে আছো তারা জানো যে আমি 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো কোথা থেকে লিখতে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, কোন বইতে ভালো আছে উত্তর। এছাড়া 2 নম্বরের প্রশ্নগুলো এরকমভাবে তোমাদের কিন্তু আমি হাতে লিখে তোমাদের কাছে রেকর্ডিং করে প্রেজেন্ট করছি। 5 নম্বর এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু অলরেডি পিডিএফ আকারে দিয়ে দেওয়া আছে। তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে আমি কিন্তু তোমাদেরকে পুরনো যে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তার সমস্ত নোটসগুলো পাঠিয়ে দিতে পারবো। তো চলো শুরু করা যাক। এখন পার্ট সিতে প্রথম প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। দেখো ছায়ার বইতে 242 পাতায় আমি তোমাদেরকে লিখে রেখেছি, কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি যে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ এটা তোমরা নতুন পড়ছো এরকম নয়, এটা ক্লাস 10-এর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অলরেডি তোমাদের এটা তৈরি করা আছে। ফলে এখানে তোমরা যে উত্তরটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে ওঠার কারণের মধ্যে কাঁচামালের সহজলভ্যতা। কেন বলছি এখানে ভালো আছে, এখানে অল্প কথাতে, অর্থাৎ কয়লা, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, কয়লা, আকরিক লোহা, চুনা পাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ কোথা থেকে পাওয়া যায় অল্প কথায় লেখা আছে। জলের সহজলভ্যতা, দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়কায়, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল ইত্যাদি নদীর জল, পর্যাপ্ত বিদ্যুৎ, যেমন পূর্ব ভারতে প্রচুর কয়লা নির্ভর বৃহৎ আয়তন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এই যে কাছাকাছি সব কিছুর জন্য পূর্ব ভারতে দুর্গাপুর, বার্নপুর, কুলটি, জামশেদপুর, রৌরকেল্লা, বোকারো এই কারখানাগুলো এক জায়গাতে কেন্দ্রীভূত হয়েছে। তো আশা করছি তোমরা এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে বলতে হবে না, তোমরা উত্তরটা লিখতে পারবে। এছাড়া দরকার হলে তোমরা ক্লাস 10-এর যে নোটস পড়েছিলে সেটা দেখে নেবে। চলো তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে আছে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কি কি সমস্যা দেখা যায়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কি কি শিল্প রয়েছে এইরকম কোশ্চেনও আসতে পারে। এখানে আমরা সমস্যাগুলো দেখব। হাজরা বণিকের বইতে 229 পাতা, এই যে হাজরা বণিক অর্থাৎ রায়মার্টিনের বইতে 229 পেজে আমরা উত্তরটা দেখে নেব। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, এখানে সমস্যাগুলোর মধ্যে আছে নিম্নমানের কাঁচামাল অর্থাৎ কৃষিজ ফসলের চাষ, ফসল সংগ্রহ এবং পরবর্তী ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় না থাকায় প্রক্রিয়াকারী এবং রপ্তানিকারী কেউই কিন্তু টাটকা কাঁচামালের যোগান সম্পর্কে নিশ্চিত থাকতে পারে না। এইটুকু লিখবে। কাঁচামালের সংকট রয়েছে। ভারতে কৃষিতে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সমগ্র অঞ্চলে সব ধরনের কৃষিজ পণ্য পাওয়া যায় না এবং কাঁচামাল মরশুমি চরিত্রের হয়, সারা বছর জুড়ে তা সহজলভ্য হয় না। এই জাস্ট প্রথম লাইনটা আমি পেনে দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, সেরকমভাবেই লিখবে। অর্থাৎ প্রথম যে সমস্যাটা সেটার জন্য একটা লাইন, দ্বিতীয় যে সমস্যাটা সেটার জন্য এক লাইন, 3 নম্বর সমস্যা নিম্নমানের খাদ্যদ্রব্য। কারণ তোমরা জানো যে এখানে সবই প্রশ্ন 3 নম্বরের মাত্র, ফলে লেখাটা কিন্তু সংক্ষিপ্ত করতে হবে, সমস্ত পয়েন্ট তুলে ধরতে হবে। ভারতে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী উৎপাদন করা হলেও কাঁচামালগুলির উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ কোনোটিই সঠিক স্বাস্থ্যবিধি মেনে হয় না। চলে যাব পরের পয়েন্টে। যথোপযুক্ত সংরক্ষণাগারের অভাব, কোল্ড স্টোরেজ বা গুদামঘর না থাকায় এখান থেকে লিখবে প্রতি বছর 10 থেকে 15% ফসল নষ্ট হয়ে যায়। স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার অভাব, অসংগঠিত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পগুলিতে, যেগুলি সংগঠিত নয় সেগুলিতে এখনও স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা নেই, এইটুকু লিখবে। প্রযুক্তির অভাব, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত দেশগুলিতে যে ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় ভারতে তার বিশেষ অভাব রয়েছে। এই এতটুকু পয়েন্ট লিখলেই হবে। এই বইতে অনেক পয়েন্ট আছে, যেমন দালাল চক্র, কালোবাজারি, অসংগঠিত ক্ষেত্র, রোগ পোকার আক্রমণ ও রোগের প্রাদুর্ভাব, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, প্রতিযোগিতা, আইন ও নিয়ন্ত্রণ, এতগুলো পয়েন্ট আছে। 3 নম্বরে তো তোমরা ম্যাক্সিমাম 5টা লিখলেই হবে, তাতেই সুন্দর 3-এ 3 পাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা, এটা তোমাদেরকে আমি স্ক্রিনে রেকর্ডিং করে দেখাচ্ছি।
স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে এমন উন্নয়নকে বোঝায় যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করলেও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতাকে ক্ষুণ্ণ করে না। অর্থাৎ বর্তমান প্রজন্মের চাহিদা তো পূরণ করবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করবে। এর প্রয়োজনীয়তা কী কী? প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, যেমন জল, অরণ্য, খনিজ সম্পদ, যেগুলো আমাদের সীমিত বা যেগুলো ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত সম্পদগুলো সংরক্ষণ করতে শেখায়। অনিয়ন্ত্রিত ব্যবহার করলে এসব সম্পদ একসময় নিঃশেষ হয়ে যাবে। স্থিতিশীল উন্নয়ন সম্পদের সঠিক ও সাশ্রয়ী ব্যবহারের উপর গুরুত্ব দেয়। এছাড়া পরের পয়েন্ট হচ্ছে পরিবেশ রক্ষা। অতিরিক্ত শিল্পায়ন, বন উজাড় বা দূষণের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থিতিশীল উন্নয়ন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। 3 জলবায়ুর পরিবর্তনের মোকাবিলা। বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির পেছনে অস্থিতিশীল উন্নয়ন বড় ভূমিকা রাখে। অর্থাৎ অস্থিতিশীল উন্নয়ন হলে এই বিশ্ব উষ্ণায়ন বা সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে বা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। তাহলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সাহায্য করে স্থিতিশীল উন্নয়ন। পরের পয়েন্ট, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষা। ভবিষ্যৎ প্রজন্মও পৃথিবীর সম্পদ ব্যবহারের অধিকারী। স্থিতিশীল উন্নয়ন সেই অধিকার নিশ্চিত করে এবং একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার সুযোগ সৃষ্টি করে। এছাড়া অর্থনৈতিক এবং সামাজিক ভারসাম্য, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সামাজিক ন্যায় বিচার, দারিদ্র্য বিমোচন, সমান সুযোগ সৃষ্টি স্থিতিশীল উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য। এতে সমাজে বৈষম্য কমে। টেকসই জীবনযাত্রা গঠন। স্থিতিশীল উন্নয়ন মানুষকে সচেতন ও দায়িত্বশীল জীবনযাত্রায় অভ্যস্ত করে, যেমন পুনর্ব্যবহার, শক্তি সাশ্রয় এবং পরিবেশ বান্ধব অভ্যাস। 4 প্রশ্ন, এটাও 3 নম্বরে, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। এখানে দেখো আর্সেনিক দূষণ প্রশমন ও ব্যবস্থাপনা তোমরা রায়মার্টিনের বই থেকে করবে। এখানে শুধু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার না, আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে সেটা পশ্চিমবঙ্গের। ফলে কেন্দ্রীয় সরকারে যা হয়েছে আমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে গৃহীত পদক্ষেপগুলো করেছে তার মধ্যে রয়েছে প্রযুক্তি মিশনের আর্থিক সহায়তায় রাজ্য স্তরে তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি মূলত আর্সেনিক যে অঞ্চলগুলো চিহ্নিতকরণ করবে, পর্যবেক্ষণ, ভৌমজলের পরীক্ষা করবে। এর বিভিন্ন যে সুপারিশ, এই সুপারিশগুলো 1991 সালে একরকম ছিল, 94 সালে একরকম ছিল। তোমরা এই সুপারিশগুলো তুলে ধরবে, তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলির অধিক আর্সেনিক দূষণযুক্ত এলাকায় সুরক্ষিত গভীরতায় নলকূপ নির্মাণ করতে হবে। নিরাপদ হিসেবে বিবেচিত নলকূপগুলিতে শনাক্ত করার জন্য নীল রং ব্যবহার করা হবে। প্রতিটি গৃহে উপযুক্ত ফিল্টারের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট এলাকায় বড় মাপের আর্সেনিক মুক্তকরণ কেন্দ্র গড়ে তুলতে হবে। রাজ্য ও জেলা স্তরে ভৌমজল পরীক্ষা কেন্দ্র বা ল্যাবরেটরি নির্মাণ করতে হবে। পশু পাখি ও জীববৈচিত্র্যের উপর আর্সেনিকের প্রভাব অধ্যয়ন ও তার ফলাফল প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। কৃষিজ ফসল উৎপাদনে ভৌমজলের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এই সমস্ত পদক্ষেপগুলোর মধ্যে তোমরা যদি বেশ কয়েকটা 5-7টাও লিখতে পারো আর প্রথমে ইন্ট্রোডাকশানটা একটু লিখতে পারো, তাহলেই কিন্তু তোমরা 3 নম্বর পাবে। এরপরে চলে যাব 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে হ্যামলেট কাকে বলে? তোমরা জানো একদম অতি ক্ষুদ্র যে গ্রামীণ বসতির চেয়েও অতি ক্ষুদ্র বসতিকে বলছে হ্যামলেট। একদম 3-4টে বসতি নিয়ে, মূলত পাহাড়ের ঢালে এই রকমের 3-4টি বসতি নিয়ে হ্যামলেট গড়ে ওঠে, বা অরণ্য অঞ্চলে, অরণ্যের প্রান্ত দেশে এরকম হ্যামলেট দেখা যায়। এরপরে চলে যাব, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী? এখানে কাগজ শিল্পের কাঁচামাল এত কিছু লেখা থাকলেও এত কিছু দরকার নেই। তোমরা লিখবে নরম কাঠ, বাঁশ, বেত, আখের ছিবড়া, তুলা ও কাপড়, এছাড়া অন্যান্য তন্তু যেমন পাট, শন, সাবাই ঘাস, পুরাতন ব্যবহৃত বা ছেঁড়া কাগজ, কাপড়। রাসায়নিক যে কাঁচামাল সেটি অবশ্যই উল্লেখ করতে হবে। তার মধ্যে কস্টিক সোডা, চুন, ব্লিচিং পাউডার, কেওলিন, সালফার অ্যাসিড, ক্লোরিন, চুন, সোডিয়াম সালফেট, ফটকিরি, গন্ধক, টাইটানিয়াম ডাইঅক্সাইড, এই রাসায়নিকগুলির কথা বলবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে 2 নম্বরের উত্তর। পরের প্রশ্ন, ইইজেড কি? ইইজেড দেখো, ইইজেড হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন কোনো একটি উপকূলীয় দেশের সমুদ্রসীমার এমন একটি অংশ যেখানে সেই দেশের বিশেষ অর্থনৈতিক অধিকার থাকে। এর মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য, উপকূল থেকে সর্বোচ্চ 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে।
ওই এলাকায় দেশটি মাছ ধরা, খনিজ তেল সংগ্রহ বা খনিজ অনুসন্ধান করতে পারে। সামুদ্রিক গবেষণা করার জন্য একচেটিয়া অধিকার পায়, তবে অন্য দেশগুলো নৌ চলাচল ও আকাশপথ ব্যবহার করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশেরও বঙ্গোপসাগরে নিজস্ব ইইজেড রয়েছে, যেখানে বাংলাদেশ সামুদ্রিক সম্পদ ব্যবহার করতে পারে। লাস্ট 2 নম্বরের প্রশ্ন হচ্ছে নমামি গঙ্গে বলতে কি বোঝো? নমামি গঙ্গে বা নমামি গঙ্গে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গঙ্গা নদীর দূষণ রোধ করার জন্য একটা প্ল্যান। এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যানকে গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে একটি প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হয়। এটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটা পরবর্তীকালে ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি NGRBA এবং বর্তমানে সেটারই নাম হচ্ছে নমামি গঙ্গে। এই নমামি গঙ্গের অর্থাৎ নমামি বলতে আমি বন্দনা করি কাকে? গঙ্গা নদীকে। গঙ্গা নদীকে এমনভাবে বন্দনা করার কথা বলা হয়েছে যাতে গঙ্গাকে দূষণমুক্ত রাখা যায়, গঙ্গাতে যাতে কোনো রকমভাবে দূষিত বা বর্জ্য পদার্থ সরাসরি ফেলা না হয়, গঙ্গার জল যাতে কোনো রকমভাবে দূষিত না হতে পারে, সেই জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটাই হচ্ছে নমামি গঙ্গে প্রকল্প। তাহলে বুঝতেই পারছো, এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর তোমাদের জন্য রেডি করা থাকবে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পেতে পারে। এবং একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।